আজকের পুরো গল্পে আমরা এমন এক রাজ্যকে দেখব যেখানে কোনো ছেলেই ছিল না, চারদিকে শুধু মেয়েরাই বাস করত। রানী, চাকরানী, সৈনিক সবাই মেয়ে। সেই রাজ্যে হঠাৎই একদিন ঢুকে পড়ে এক পুরুষ, এক সাধু, মানে একজন মঙ্ক। তখন রাজ্যে সবাই চমকে যায়। আর কি অবস্থা হয় জানেন? তাকে জোর করে আটকে রাখা হয়, এমনকি তাকে জোর করে সন্তান দিতে বলা হয়। এই অদ্ভুত রাজ্য, নিষিদ্ধ প্রেম আর গোপন ভবিষ্যৎবাণীর রহস্য নিয়ে তৈরি আজকের পুরো মুভি দ্য মানকি কিং 3। তো চলুন শুরু করা যাক সিনেবাইটস প্রেজেন্টস দ্য মানকি কিং 3 মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয়, দেখা যায় মাস্টার ট্যাঙ্ক নামে এই ছেলেটা, মানে মঙ্ক, এই দুই সঙ্গী বাজি আর শাওকে নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছে এক পবিত্র ধর্মগ্রন্থ খুঁজতে। বাজি ছিল পিক মনস্টার আর শাও ছিল একজন মাফেল মনস্টার। তাদের অভিযানে কিছু দূর যাওয়ার পর এক নতুন চরিত্র যোগ দেয়, মানকি কিং। তার আসল নাম ছিল ভোকালো। সামনে নানা ঝামেলা এলো, তারা সবাই মিলে এগিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই নদীর উপর দিয়ে যাওয়ার সময় এক বিশাল জলদানব মাছ তাদের আক্রমণ করে বসে। তারা প্রাণপণে বাঁচার চেষ্টা করে, কিন্তু মাছটা যখন একেবারেই গিলে ফেলার মতো অবস্থা চলে আসে, ঠিক তখনই হাওয়ার মাঝে এক গোল দরজা খুলে যায়। সেই দরজা দিয়েই তারা পালিয়ে যায় এক সম্পূর্ণ অজানা নতুন রাজ্যে। হঠাৎ চোখের পলকে ওরা যখন নতুন জায়গায় এসে পড়ে, তখন নিচে পড়তে পড়তেই হঠাৎ মাস্টার ট্যাঙ্কে চোখে পড়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে, ঝুলে আছে পাহাড়ের একদম কিনারায়। মেয়েটাকে দেখে মাস্টার ট্যাঙ্ক একদম তাকিয়ে থাকে, চোখ ফেরাতেই পারে না। ঠিক তখনই একপাশ থেকে গড়িয়ে আসা একটা পাথরের ধাক্কায় মেয়েটা নিচে পড়ে যেতে থাকে। তবে ভাগ্য ভালো, তার একটা বাহন ছিল হরিণ। হরিণটা এক লাফ দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। অন্যদিকে বাজি আর শাও নিচে এমনভাবে পড়ে যায় যেন কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, একেবারে ধূপ। মেয়েটি নিচে নেমে মাস্টার ট্যাঙ্কের দিকে তাকিয়ে বলে, তুমি কি পুরুষ? মাস্টার ট্যাঙ্ক একটু হকচকিয়ে গিয়ে বলে, হ্যাঁ। মেয়েটা তখন একটু রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মেয়েটি একটি অদ্ভুত রাজ্যে প্রবেশ করে। সেখানে শুধু মেয়েরাই বাস করে। রানী থেকে শুরু করে মন্ত্রী, উজির, নাজির সবাই মেয়ে, একটাও ছেলে নেই সেখানে। মেয়েটি যখন রাজ্যে ঢোকে, তখনই আমরা বুঝতে পারি সে আসলে এই রাজ্যের রানী। রানী সবাইকে ডেকে বলে, আমি জঙ্গলে 4 জন পুরুষকে দেখেছি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ এই রাজ্যটা বহু আগেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাই এখানে কেউ কোনোদিন কোনো ছেলেকে দেখেনি। রানী বারবার বোঝানোর চেষ্টা করে, আমি নিজেই দেখেছি, কথা বলেছি। তবু দাসীরা ভাবে রানীর মাথায় সমস্যা হয়েছে, হয়তো অসুস্থ হয়ে ভুলভাল বকছে। তখন রানী ছুটে যায় রাজ্যের লাইব্রেরিতে পুরনো বই ঘাঁটতে। সেখানে পুরুষের সম্পর্কে লেখা কিছু বই পড়ে সে জানতে পারে পুরুষ মানেই নাকি এক ধরনের বিষাক্ত প্রাণী। তবে এক জায়গায় এসে রানী চোখ পড়ে বইয়ের কিছু ছেঁড়া পাতায়, এবং ঠিক তখনই সেখানে হাজির হয় মহারানী। মহারানী যখন শোনে 4 জন পুরুষ রাজ্যে ঢুকেছে, তখন তিনি রেগে আগুন। সোজা হুকুম দেয়, ওদের খুঁজে বের করো আর বন্দি করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব। মাস্টার ট্যাঙ্ক, মানকি কিং আর শাও তখন বনের ভেতর রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছিল। চারদিকে অচেনা ভয়াবহ নিঃশব্দ, এমন জায়গা যেখান থেকে বেরোনো যেন অসম্ভব। অন্যদিকে বাজির কপাল ভালো ছিল না। সে হঠাৎ করে একদল মেয়ের মাঝে পড়ে যায়। চারপাশে শুধু মেয়ে, আর এতগুলো সুন্দরীকে একসঙ্গে দেখে সে একটু বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ করে নিজের রূপ বদলে একজন সুদর্শ পুরুষে পরিণত হয়। ভাবলো এভাবে গেলে হয়তো মেয়েরা খুশি হবে, কিন্তু ঠিক উল্টোটা ঘটে। মেয়েরা দেখে তাকে ভয় না পেয়ে বরং ক্ষেপে যায়, আর তাকে এমনভাবে মার দেয় যেন সে কোনো দানব। বিপদ বুঝে বাজি তাড়াতাড়ি আবার নিজের রূপে ফিরে আসে। এদিকে বনের ভেতরে মাস্টার ট্যাঙ্ক আর বাকিরা পড়েছে নতুন ঝামেলায়। কিছু মেয়ে সোলজার তাদের ঘিরে ধরে। পরিস্থিতি জটিল। মানকি কিং ঠিক করে আক্রমণ করবে। তখনই মাস্টার ট্যাঙ্ক বলে ওঠে, মেয়েদের সঙ্গে যুদ্ধ নয়, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলবো। কিন্তু ওরা কথা শোনে না। তাদের 3 জনকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয় এক অজানা রাজ্যে। প্রাসাদে ঢোকার পরই মাস্টার ট্যাঙ্ক অবাক হয়ে দেখে এই সেই মেয়ে যাকে সে পাহাড়ের কিনারায় দেখেছে। এবার বুঝতে বাকি থাকে না, এই রাজ্যের রানী সেই। এক বৃদ্ধ তখন সামনে এসে একটা প্রাচীন বই খুলে দেখায়। বইয়ে লেখা, অনেক বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল নীল চামড়া লোকের সাথে 4 জন আগন্তুক একদিন এখানে এসে রাজ্যের বিপর্যয় আনবে। এই কথা শুনে পুরো রাজ্যে হুলস্থুল পড়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। মহারানী রাগে ফেটে পড়ে, সরাসরি বলে দেয় ওদের ফাঁসি দেওয়া হবে। তবে রানী একটু থামিয়ে দেয় সবাইকে, বলে ফাঁসি দেওয়ার আগে ওদের কথা শোনা উচিত। একদিন জেলে রাখো, তারপর যা সিদ্ধান্ত নেবে নিও। মহারানী রাজি হয়, আর ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় জেলের অন্ধকার ঘরে। তারপর আমরা জানতে পারি মানকি কিং এর ভেতরে এমন শক্তি আছে যেটা দিয়ে সে চাইলে এখানে থাকা সব ভয়ঙ্কর যোদ্ধাদের সঙ্গে লড়াই করে পালাতে পারে। মাস্টার ট্যাঙ্ক তখন আর কোনো উপায় খুঁজে না পেয়ে মানকি কিং এর দিকে তাকিয়ে বলে, তুই যা পারিস এখনই করে ফেল, আমাদের এখান থেকে বের হতে হবে। মানকি কিং একটু হাসে, তারপর যা করে তাতে দরজাটাই খুলে যায়। কিন্তু দরজার পেছনে ছিল রানী আর তার দাসীরা।
তারা তো একেবারে ঝাঁপিয়ে পড়ে পালানোর জন্য। তারপর তারা পালানোর জন্য আকাশে ডানা মেলে উঠতে শুরু করে। কিন্তু তখনই ঘটে চমকপ্রদ ঘটনা। আকাশের ভেতরে যেন অদৃশ্য এক দেয়াল, যার ধাক্কায় তার আটকে যায়, তারপর একে একে নিচে পড়ে যেতে থাকে। বুঝতে দেরি হয় না তাদের, এই রাজ্যটা আসলে এমনভাবে বানানো, চারপাশে দেখা না গেল আছে ইনভিজিবল বিশাল শক্তিশালী প্রাচীর, আর সেটা মানকি কিং এর মতো শক্তিশালী কেউ ভেদ করতে পারে না। এত কিছুর পর মানকি কিং একটু থেমে যায়, মাস্টার ট্যাং এর দিকে তাকিয়ে বলে, এই রাজ্য থেকে বের হওয়ার রাস্তা কেবল একজনই জানে, রানী। তাই ওরা ঠিক করে রানীর সঙ্গে আবার দেখা করতে হবে। ওরা ফিরে যায় সেই জেলখানায়। রানীর জ্ঞান ফিরে এলে মাস্টার ট্যাং এর সামনে গিয়ে দাঁড়ায়। রানী তখন তাদের অনেক প্রশ্ন করতে শুরু করে, আর তার দাসীরা যারা চালায় মাস্টার ট্যাং এর সঙ্গীতের উপর। এক পর্যায়ে রানী একটু থেমে বলে ফেলে, আমি তোমাকে একটু পছন্দ করে ফেলেছি। মাস্টার ট্যাং ভেবাচেকা খেয়ে যায়। সে বলে, আমি ভালোবাসার মানুষ না, আমি একজন সন্ন্যাসী, আমার পথ আলাদা। এই বলে সে রানীর হাতে তুলে দেয় একটি ছোট্ট বই, নিজের যাত্রার সময় লেখা বই, যেখানে সে লিখেছিল পবিত্র ধর্মগ্রন্থ খুঁজতে সমুদ্র পার হওয়ার গল্প। ঠিক তখনই আবার প্রবেশ করে মানকি কিং। সে সরাসরি রানীকে জিজ্ঞেস করে, এই জায়গা থেকে বের হওয়ার কোনো উপায় আছে? কিন্তু ঠিক তখনই ঘরে ঢোকে মহারানী, আর তার মুখে আসে কঠিন ঘোষণা, ওদের চারজনের মৃত্যুদণ্ড আগামীকাল সকালেই কার্যকর করা হবে। পরদিন সকালে তাদের ফাঁসির জন্য আনা হলো। কিন্তু ঠিক তখনই রানী পেছনের ছদ্মবেশে এসে জানায়, আমি আসলে তীর বদলে নকল তীর দিয়েছি। তীর ছোড়ার সময় সবাই মরা নাটক করতে হবে। প্রথম তীর শাওর দিকে ছোড়া হয়। শাও তখন দারুণভাবে অভিনয় করে, কিন্তু যখন মাস্টার ট্যাঙ্কের পালা আসে, সে ঠিকভাবে নাটকটা করতে পারে না। পাশে থাকা শাও বিষয়টা বুঝতে পেরে রেগে গিয়ে পাথর ছুঁড়ে মারে, আর তাতেই মাস্টার ট্যাঙ্ক অজ্ঞান হয়ে যায়। তারপর মাঙ্কি কিং এর পালা, সেও খুব ভালোভাবে নাটকটা করে, কিন্তু বাজির পালায় এসে সমস্যা দেখা দেয়। মহারানী বলল, তীর বদলাও, কারণ বাজিকে দেখতে ছিল বেশ অদ্ভুত এবং অসুন্দর। এই রাজ্যে অসুন্দরদের পছন্দ করে না কেউ। এবার বাজির উপর একের পর এক তীর ছোড়া হলো, কিন্তু বাজি ছিল এক শক্তিশালী মনস্টার, এত সহজে তাকে মেরে ফেলা সম্ভব ছিল না। এরপর মহারানী আদেশ দিলেন চারজনের লাশ নদীর পাড়ে ফেলে দিয়ে আসতে। সেখানে গিয়ে কিছু সময় পর রানী গোপনে হাজির হলো। রানী তাদের নিয়ে গেল রাজ্যের সবচেয়ে পবিত্র জায়গায়। সেখানে তিনি জানালেন, এই রাজ্য থেকে বের হওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা আমি জানি না, কারণ বহু শতাব্দী ধরে কেউ এই রাজ্য ছাড়তে চায়নি। তবে রানীর বিশ্বাস ছিল রাজ্যের পুরনো এক বইয়ের কিছু পাতায় হয়তো রাজ্য ছাড়ার কোনো রাস্তা লেখা আছে। তারপর মানকি কিং একটু ভেবে বলে, এই জায়গাটা তো অনেক সুরক্ষিত, হতে পারে সে হারিয়ে যাওয়া পাতাগুলো এখানেই কোথাও লুকিয়ে আছে। এই সন্দেহ থেকে সে তার শক্তি ব্যবহার করে খোঁজাখুঁজি শুরু করে। বেশি সময় লাগে না, দেখা যায় সে পাতাগুলো ঠিকই খুঁজে বের করে আর দিয়ে দেয় ট্যাঙ্কের হাতে। ট্যাঙ্ক পড়তে পড়তে বুঝে ফেলে, প্রেমের আসল মানে যদি সে বুঝে ফেলতে পারে, তাহলে এই জায়গা থেকে সে বেরিয়ে যেতে পারবে। তবে ট্যাং একটু অসহায়ভাবে বলে ফেলে, আসলে প্রেম ব্যাপারটা নিয়ে আমার মাথায় খুব বেশি কিছু নেই। এই সময় পাশে থাকা এক দাসী বলে ওঠে, এই রাজ্যের মহারানীর গল্প শোনো। এক ওয়াটার বয়ের সঙ্গে তার প্রেম হয়েছিল। ছেলেটা ছিল অন্য রাজ্যের, তাই তারা সরাসরি দেখা করতে পারত না। তাদের সম্পর্কটা পুরোপুরি ছিল মনের ভেতর, মানে এক ধরনের মানসিক কানেকশন। তবে তাদের সেই প্রেমের শেষটা কি হয়েছিল সেটা আজও কেউ জানে না। এই কথার মাঝে হঠাৎ দেখা যায় মাস্টার ট্যাঙ্ক, বাজি আর শাও তাদের পেট ধীরে ধীরে ফুলে উঠছে। এই দৃশ্য দেখে আশেপাশে সবাই অবাক। তারপর রানী হেসে বলে উঠল, তোমরা কি সেই পবিত্র পানি পান করেছ? ও তাই তো, তোমরা তো এখন সবাই প্রেগন্যান্ট। এই অদ্ভুত ঘটনা পরিষ্কারভাবে বোঝা গেল এই রাজ্যের মেয়েরা ওই পবিত্র পানি খেয়েই সন্তান ধারণ করে। রানী তখন জানায়, তোমাদের সন্তানের জন্ম হতে আর মাত্র 9 দিন বাকি, প্রস্তুত হয়ে যাও। এই কথার পাশে এক দাসী ফিসফিস করে বলে, আমি এমন একজনকে চিনি যার কাছে একটা ওষুধ আছে, যেটা খেলে এই প্রেগনেন্সি ঝামেলা একেবারেই শেষ হয়ে যাবে। এরপর পুরো দায়িত্বটা পড়ে মানকি কিং এর কাঁধে। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ সে খুঁজে পায় এক রহস্যময় নারীকে, যিনি নাকি প্রেগনেন্সি শেষ করার ওষুধ বানাতে পারেন। মানকি কিং তার কাছে গিয়ে সরাসরি ওষুধ চাইলেন। মহিলা বলে, এই ওষুধ তৈরি করতে সময় লাগবে 100 বছর। এই কথা শুনে মানকি কিং দমে যায় না, বারবার অনুরোধ করতে থাকে। অবশেষে মহিলা বলে, তুমি যদি এমন কিছু বলো যাতে আমার মনে সত্যিকারে কষ্ট হয় আর আমার চোখ দিয়ে পানি পড়ে, তাহলে সেই পানি ওষুধের কাজে দেবে। তখন মানকি কিং শুরু করে নিজের জীবনের কাহিনী বলতে। সে জানায় এক সময় সে অনেক বাজে লোক ছিল, কিন্তু মাস্টার ট্যাঙ্ক একদিন তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে। সেই মুহূর্ত থেকে সে প্রতিজ্ঞা করে মাস্টারের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। এই কথাগুলো শুনে মহিলার মন গলে যায়, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। মানকি কিং সে অশ্রু ধরে ফেলে একটি পাত্রে। এদিকে ট্যাঙ্ক এখনো মানতে পারছে না সে সত্যি মা হতে চলেছে। রানী তাকে বোঝায়, মা হওয়াটা খারাপ কিছু না, বরং একজন শিশুর জীবন কেড়ে নেওয়াটাই বড় অন্যায়। রানীর কথায় ট্যাঙ্কের মন নরম হয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় বাচ্চাটা জন্ম দেবে।
ঠিক সেই সময় মানকি কিং হাজির হয় সেই বিশেষ অস্ত্র দিয়ে বানানো ওষুধ নিয়ে। মানকি কিং তখন সবাইকে খেতে বলে, কিন্তু সবাই একসাথে জানায়, না, আমরা বাচ্চা জন্ম দেব, ওষুধ আমাদের লাগবে না। এই কথায় মানকি কিং প্রচণ্ড রেগে যায়। তার মনে হয় সবাই যদি এভাবে বাচ্চা জন্ম দেয় তাহলে মাস্টার ট্যাঙ্ক তার আসল উদ্দেশ্য থেকে অনেক পিছিয়ে পড়বে। এরপর মানকি কিং তার শক্তি ব্যবহার করে সেখানে থাকা সবাইকে এক মুহূর্তের জন্য ফ্রিজ করে দেয়। তারপর সে প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ সেই তিনজনের মুখে ঢেলে দেয়। এই ঘটনা মাস্টার ট্যাঙ্ক তার সন্তান হারিয়ে ভীষণভাবে ভেঙে পড়ে। বুক ফাটা যন্ত্রণায় সে নিজের ধর্মের বাণী মাটিতে লিখতে শুরু করে। ছোটবেলা থেকেই ট্যাঙ্ক যখন রেগে যেত তখন সে এভাবেই মাটিতে লিখে নিজের মন শান্ত করত। এদিকে আমরা দেখি রানী ট্যাঙ্কের মতো করে তিনিও লিখতে শুরু করেছেন। দুজনে এসে লেখা লিখতে লিখতে অনেক দূরে গিয়ে যায়। ওখানেই হঠাৎ এক ছোট্ট বাচ্চা মেয়ে তাদের দেখে ফেলে, কিন্তু সে সাধারণ কেউ নয়, মহারানীর পাঠানো গুপ্তচর, যাকে রানীর উপর নজরদারির জন্য পাঠানো হয়েছিল। মেয়েটি দ্রুত গিয়ে সব কথা মহারানীকে জানিয়ে দেয়। তারপরই মহারানী সৈন্য নিয়ে হাজির। তারা সাথে সাথে মাস্টার ট্যাঙ্ক ও রানীকে ঘিরে ফেলে। সৈন্যরা যখন মাস্টার ট্যাঙ্ককে গ্রেপ্তার করতে আসে তখন রানী কেঁদে কেঁদে তাদের অনুরোধ করে যেন তাকে গ্রেপ্তার না করে। এখানে মাস্টার ট্যাঙ্ক রানীকে বোঝায়, এভাবে পালিয়ে লাভ নেই, আমাদের ওদের সাথেই যেতে হবে। তারা মাস্টার ট্যাঙ্ককে গ্রেপ্তার করে মহলের দিকে নিয়ে যায়, কিন্তু মোড় ঘুরে যায়। মাস্টার ট্যাঙ্ককে মহলের বদলে সমুদ্রের পাড়ে নিয়ে যাওয়া হয়। এই সমুদ্রের কোনো শেষ নেই, একবার যারা গভীরে যায় সে আর কখনো ফিরে আসতে পারে না। রানীর উদ্দেশ্য ছিল পরিষ্কার, তাকে চিরতরে শেষ করে দেওয়া। এরপর তারা মাস্টার ট্যাঙ্ককে নৌকার মধ্যে উঠিয়ে দিয়ে ঠেলে দেয় সমুদ্রের দিকে। কিন্তু ঠিক তখনই রানী তার হরিণকে নিয়ে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সে নৌকার ভেতর চলে আসে। এই দৃশ্য দেখে মহারানী স্তম্ভিত, তার মন ভেঙে যায়, আতঙ্কে বুক কাঁপতে থাকে। তার বিশ্বাস ছিল যদি রানী না থাকে তাহলে পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। দেরি না করে সে দৌড়ে যায় মানকি কিং এর কাছে। হাঁটু গেড়ে বসে কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করে, যেভাবে হোক রানীকে খুঁজে আনো। মানকি কিংও সময় নষ্ট না করে তাদের খুঁজতে বের হয়, কিন্তু সমস্যা একটাই, তার জাদুকরি চোখ দিয়েও রানীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন। এদিকে রানী আর মাস্টার ট্যাঙ্ক সমুদ্রে একদম গভীরে চলে এসেছে। সময় গড়িয়ে গেছে, চারপাশে শুধু পানি আর পানি। রানীর তেষ্টাও ক্ষুধা লেগে যায় ভীষণ। কিছু করার না পেয়ে সে ঠিক করে সমুদ্রের পানি খাবে। ঠিক তখনই মাস্টার ট্যাঙ্ক তাকে থামিয়ে দেয়, গভীর কণ্ঠে বলে, এই পানি তোমার তৃষ্ণা বাড়িয়ে দিতে পারে। রাত নামে, গভীর সমুদ্রে শুরু হয় তীব্র ঝড়। বিশাল ঢেউ নৌকাটাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলে, যেন একটা ছোট্ট পাতা ভাসছে বিশাল সাগরের বুকে। কিন্তু শত ঝড় তুফান পেরিয়েও কোনোভাবে তারা টিকে থাকে। সকাল হতেই তারা দেখতে পায় সমুদ্রের মাঝখানে একটা বিশাল প্রবেশদ্বার খুলে গেছে। কিন্তু এটা কোনো সাধারণ দরজা নয়, এটা খুলেছে তাদের সত্যিকারের ভালোবাসার কারণে। আশ্চর্যের বিষয়, এত বড় এই গেট এত দূর থেকেও সবাই দেখতে পাচ্ছে। এদিকে মানকি কিং, শাও এবং বাজি মাস্টার ট্যাঙ্কে অনুরোধ করে, অনুগ্রহ করে আমাদের এই গেট থেকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। যাওয়ার আগে ট্যাঙ্ক একবার রানীর দিকে ফিরে তাকায়, তার চোখে একটাই কথা, চলো আমাদের সঙ্গে। রানীও প্রেমের টানে গেট পার হতে চায়, কিন্তু হঠাৎই এক অদৃশ্য দেওয়াল তাকে আটকে দেয়। রানী বোঝে এই রাজ্য থেকে বের হওয়ার অনুমতি তার নেই, কিন্তু সে হাল ছাড়ে না। সে জোর করে বের হওয়ার চেষ্টা করতেই চারপাশে সবকিছু পাথরে পরিণত হতে শুরু করে। এটা দেখে মাস্টার ট্যাঙ্ক দৌড়ে এসে রানীকে শক্ত করে জড়িয়ে ধরে। আর তখনই যেন জাদুর মতো পুরো রাজ্য আগের অবস্থায় ফিরে আসে। এদিকে সমুদ্রের নিচে সে ওয়াটার বয়কে দেখা যায়, যার গল্প কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম। সে গেটটা দেখে বুঝে যায় তার ভালোবাসার মানুষ এখানেই আছে, তাই দেরি না করে সে সোজা রাজ্যে চলে আসে। অন্যদিকে মহারানী যখন রানীর সেবা করছিল তখন তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে একটা দায়িত্ব পেয়েছিল, রানীর দেখাশোনা করতে হবে। কিন্তু তখনই আমরা জানতে পারি একটা চমকপ্রদ সত্য, মহারানী একসময়ই ওয়াটার বয় প্রেমে পড়েছিল, কিন্তু যখন তার কাছে একটি শিশুর দায়িত্ব আসে তখন সে প্রেমকে ত্যাগ করে ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়। রানীর যত্ন নেওয়ার জন্য সে চলে আসে এক নতুন জীবনের পথে। এরপর দেখা যায় মাস্টার ট্যাঙ্ক সিদ্ধান্ত নেয় যতদিন রানী সুস্থ না হন সে কোথাও যাবে না। সে সেখান থেকে প্রার্থনা শুরু করে। ঠিক তখনই তার সামনে এক দেবী উপস্থিত হয়। দেবী তাকে বলেন, তুমি রানীকে ভালোবেসে ফেলেছ, তাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি শুধু রানীকে চাও নাকি পুরো দুনিয়াকে? এই কথার পর ট্যাঙ্ক রানীর কাছে ফিরে আসে। সেখানে দেখা যায় সবাই রানীর সুস্থতার জন্য প্রার্থনায় মগ্ন। হঠাৎই ওয়াটার বয় হাজির হয় সেখানে। সে গত 20 বছর ধরে রানীর প্রেমে পাগল, শুধু তার জন্য অপেক্ষা করে এসেছে। মহারানীকে দেখা মাত্রই সে তাকে প্রপোজ করে, অনুরোধ করে যেন রানী তার সঙ্গে চলে যায়। কিন্তু মহারানী, যিনি রানীকে সঠিক পথ দেখানো নিয়োজিত, তাকে না বলে দেয়।
এতে ওয়াটার বয় প্রচণ্ড রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় পুরো মেয়েদের রাজ্য ধ্বংস করে দেবে। পরের দৃশ্যে দেখা যায় ওয়াটার বয় ট্যাঙ্ক এবং রানীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। ঠিক তখনই মানকি কিং এসে উপস্থিত হয় এবং তাদের বাঁচিয়ে দেয়। এতে ওয়াটার বয় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে নিজের রূপ বদলে সমস্ত রাজ্য ধ্বংসলীলা করতে শুরু করে। মানকি কিং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন ওয়াটার বয় এক ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় এবং গোটা রাজ্যকে পানিতে ডুবিয়ে দেয়। সব মেয়েরা পানির নিচে তলিয়ে যায়। মাস্টার ট্যাঙ্ক এই দৃশ্য দেখে খুব কষ্ট পায় এবং বুদ্ধের কাছে প্রার্থনা শুরু করে। হঠাৎ আকাশ থেকে এক রহস্যময় হাত ইশারা করে আর ডুবে যাওয়া সব মানুষকে জাগিয়ে তোলে। সেই হাত ওয়াটার বয়কে তার শাস্তিও দিয়ে দেয়। এর কিছুদিন পর দেখা যায় রাজ্য আগের অবস্থায় ফিরে এসেছে। মাস্টার ট্যাঙ্ক আবারও তার দায়িত্ব পালনের জন্য বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয় এবং রানী সেই সিদ্ধান্তে সম্মতি জানায়। রানী রাজ্য থেকে সবকিছু দেখাশোনার ভার নেয়। গল্পের শেষ দৃশ্যে রানী চারজনকেই বিদায় জানায় আর তারা একসাথে পবিত্র ধর্মগ্রন্থ খুঁজে বের করার অভিযানে বেরিয়ে পড়ে। এভাবেই শেষ হয় এই অসাধারণ গল্প। আই হোপ এই সিনেমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করুন, যেটি আমাদের আরও উৎসাহ বাড়াবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও একটি দারুণ মুভির গল্প নিয়ে আসছি, তাই মিস করতে না চাইলে আমাদের চ্যানেল সিনেবাইট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।